নমস্কার, আমি সৈকত মুখোপাধ্যায়, তালতলা হাই স্কুলের মাস্টারমশাই। আমি তোমাদের সেমিস্টার 4 যেটা আসন্ন পরীক্ষা, সেই পরীক্ষার যে একটা কোশ্চেন পেপার, সেইটা নিয়ে একটু আলোচনা তোমাদের সঙ্গে করতে চাই, পর্যালোচনা করতে চাই। কিরকম কি তার ধাঁচাটা, স্ট্রাকচারটা। প্রথমেই আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইংকে আমার বুক ভরা ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ তারাই সুযোগ করে দিয়েছে তোমাদের সাথে কিছু কথা বলবার। দেখো, তারা কিন্তু তোমাদের জন্য যথেষ্ট চেষ্টা করছে। দেখো, একটা বই এরকম প্রত্যেক সাবজেক্টের বেরিয়েছে, টপিক ওয়াইজ কোশ্চেন ব্যাংক উইথ মডেল কোশ্চেন পেপার। প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা বেরিয়েছে। সেখানে তোমরা বোথ ভার্সন, ইংরেজি এবং বাংলায়, তোমরা মডেল কোশ্চেন পাবে। আর সেই বইতেই তোমরা পাবে কোশ্চেন ব্যাংক, অর্থাৎ প্রত্যেক চ্যাপ্টার থেকে টপিক ধরে ধরে স্টাফিং, কন্ট্রোলিং, এরকম চ্যাপ্টার, মার্কেটিং ম্যানেজমেন্ট চ্যাপ্টার ধরে ধরে তোমরা পাবে ওই চ্যাপ্টার থেকে কত রকম প্রশ্ন আসতে পারে। দেখো, আমি একটা কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করি। এখানে আমরা জানি যে 3টে বিভাগ আমাদের থাকে, বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ। 3টে বিভাগ। বিভাগ ক হচ্ছে 2 নম্বরের প্রশ্ন, বিভাগ খ হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, এবং বিভাগ গ হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। তাহলে বিভাগ ক 2 নম্বরের প্রশ্ন, এখানে 5টা প্রশ্ন লিখতে হয়, 5 দুগুণি 10। এবং বিভাগ খ হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, এখানে 5টা প্রশ্ন লিখতে হবে, 3 5 15। এবং বিভাগ গ, এখানে তোমাকে 3টে প্রশ্ন লিখতে হবে, 5 নম্বর করে থাকবে, 3 5 15। তাহলে তোমার 15 হয়ে গেল। এই হলো আমাদের 40 নম্বরের বিভাজন। এখন পরিষ্কার বলি যে তোমরা কিন্তু প্রচুর অপশন পাবে, প্রচুর অপশন পাবে। যেমন একের দাগ, যেটা বললাম সেকশন এ, এখানে তোমাকে 5টা প্রশ্নের উত্তর লিখতে হচ্ছে, তাই তো? তাহলে 5টা প্রশ্নের উত্তর যদি লিখতে হয়, তাহলে প্রত্যেকটা তোমরা এ বি এ বি এ বি করে পাবে। 1 2 3 4 5, 5টা দাগে প্রত্যেকটা দাগ নম্বরে তোমরা 2টো করে প্রশ্ন পাবে, এ বি এ বি এ বি। তার মধ্যে যে কোনো একটা তুমি উত্তর করবে। তাহলে সময় তোমাদের 2 ঘন্টা এবং পূর্ণমান 40। তোমরা সেম 3 দিয়েছো, সেখানে দিয়েছো অবজেক্টিভ মোডে। এটা কিন্তু সাবজেক্টিভ পরীক্ষা, এটা ডেসক্রিপটিভ পরীক্ষা। এখানে খাতায় তোমাকে উত্তর লিখতে হবে, কিন্তু ওই খাতার মধ্যে তোমাদের খাতার সাথে কোনো লুজ শিট প্রোভাইড করা হবে না। যে মূল খাতাটা, সেটা হচ্ছে 12টা পেজ তাতে থাকবে, কিন্তু কোনো লুজ শিট তোমাকে প্রোভাইড করা তোমাদের হবে না। তাহলে এখানে 2 নম্বরের প্রশ্নটা বলি। সেখানে কি বলেছে, একের দাগে যেমন বলেছে, এই যেটা আমি আলোচনা করছি, উপপ্রকোষ্ঠ প্রশিক্ষণ বলতে কি বোঝো, লিখলে কি বল। আমি উত্তর বলছি না, উত্তর তোমাদের জানা, কিভাবে লিখবে তার টেকনিকটা বলছি। শুধু জাস্ট তুমি সিম্পল সংজ্ঞাটা লিখে দিলে। এবার ওখানেই তুমি বি পাচ্ছ কি, বেশি বড় লিখবে না। বি বলছে বদলি ও পদোন্নতির মধ্যে যে কোনো 2টি পার্থক্য লেখো। তুমি পরিষ্কার বলে দিচ্ছে 2টো পার্থক্য। তাহলে 2টো পার্থক্য লিখতে বলেছে, তুমি 2টোই লিখবে। যেমন একটা কি, বদলি কি, বদলি হচ্ছে সেম র্যাঙ্কে হয়, একই দপ্তর থেকে আরেক দপ্তরে গেলে। কেউ হয়তো অ্যাকাউন্টস থেকে পারচেজ ডিপার্টমেন্টে গেল, কেউ সেলস থেকে মার্কেটিং এ গেল, বদলি সেম স্ট্যাটাসে, সেম ইয়েতে, একই, মানে তার কিন্তু কোনো গ্রেডেশন হলো না, সে একই পর্যায়ে জাস্ট এক দপ্তর থেকে অন্য দপ্তরে স্থানান্তরিত হলো। আর পদোন্নতি কি, পদোন্নতি মানে তার প্রমোশন হলো। সে হয়তো ছিল পারচেজ ম্যানেজার, সে হয়ে গেল জেনারেল ম্যানেজার। তার প্রমোশন হলো, তার পদোন্নতি হলো, তার আর্থিক শ্রীবৃদ্ধি হলো, আর্থিক উন্নতি হলো। নেক্সট কি বলেছে, 2 নম্বর বলি, অনিয়ম মাফিক জ্ঞাতকরণ বলতে কি বোঝো, 2 এ। তাহলে এখানে তোমাকে 2 রকম হয় জ্ঞাতকরণ, তোমরা জানো, নিয়ম মাফিক এবং অনিয়ম মাফিক। যেটা অত রীতি নিয়ম কানুন মেনে চলে না, সেটা অনিয়ম মাফিক। তাহলে সেই মানে কমিউনিকেশন, সেটা তুমি লিখলে। নেক্সট অনুপ্রেরণার বি, অনুপ্রেরণার যে কোনো 2টি বৈশিষ্ট্য লেখো। তোমাকে বলেই দিয়েছে 2টো বৈশিষ্ট্য, 2টো নম্বর, 2টো বৈশিষ্ট্য। তাহলে বেশি কথা লেখার কোনো জায়গা নেই। তুমি অনুপ্রেরণার 2টো বৈশিষ্ট্য লিখলে সুন্দরভাবে। কিন্তু শুধু বলে দিই, শুধু পয়েন্টটা লিখবে না। যেমন কি, তুমি একটা লিখলে হয়তো
নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর প্রচেষ্টা, এটা লিখলে। আর নাম্বার মানুষকে উদ্দীপ্ত করা, তুমি লিখলে। তাহলে শুধু এইটুকু লিখলে হবে না, একটা লাইন করে অন্তত লিখে দিও, একটা লাইন করে অন্তত সেটাকে ডিসক্রাইব করে, এক লাইন, বেশি না, যেহেতু দুটোর মাত্র নম্বর আছে। নেক্সট কি বলছে, 3 দাগের এ, নিয়ন্ত্রণকে কেন একটি অগ্রমুখী ও পশ্চাৎমুখী প্রক্রিয়া হিসেবে গণ্য করা হয়? দেখো, নিয়ন্ত্রণ, কন্ট্রোলিং, সেটাকে আমরা বলি বোথ ফরওয়ার্ড লুকিং অ্যান্ড ব্যাকওয়ার্ড লুকিং প্রসেস। এটা ফরওয়ার্ড লুকিং এবং ব্যাকওয়ার্ড লুকিং। অর্থাৎ কেন, একটা কাজ যখন শুরু করছো তখনই তোমাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, অর্থাৎ আমি বুঝতে পারছি তুমি ভুল করছো, ওই এন্ডে গিয়ে তোমার ভুলই হবে। তুমি এমন ভাবে কাজটা শুরু করেছো, শুরুতেই ভুল করেছো। তোমার যে প্রসেসটা শুরু করার কথা ছিল, তুমি সেই প্রসেসটা শুরু করোনি, শুরুতেই তোমার টেকনিকে ভুল, তাহলে তোমার এন্ডিং রেজাল্ট ভুলই হবে, কেউ রুখতে পারবে না। তাই প্রথমেই তোমাকে বলে দিলাম। আরেকটা হচ্ছে কি, পোস্টমর্টেম, অর্থাৎ কাজটা হয়ে গেছে, কাজটা করে ফেলেছো, এইবার আমি দেখছি যে তুমি কি ভুল ত্রুটি করেছো, কেন তুমি তোমার নির্দিষ্ট কাঙ্ক্ষিত মানে পৌঁছতে পারোনি, কোথায় তোমার ডেভিয়েশন হয়েছে। তাই জন্য এটাকে আমরা বলছি বোথ ফরওয়ার্ড লুকিং অ্যান্ড ব্যাকওয়ার্ড লুকিং। নেক্সট তোমাকে কি বলছে, 4 দাগ, তলবি অর্থের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। সংক্ষিপ্ত টিকা লেখো মানে বিশাল লিখতে হবে না, সংক্ষেপে লেখো, যেহেতু দুটো নম্বর আছে। নেক্সট, সেন্সেক্স কি লিখে দিলে, শেয়ার বাজারে সেন্সেক্স। 5 দাগে দুটো আছে, যে কোনো একটা করে লিখতে হবে। প্রচার বলতে কি বোঝো, কোনো নীতি, কোনো মতাদর্শ, এই ব্যাপারে মানুষকে, জনসাধারণকে অবহিত করানো। যেমন ক্যালকাটা কর্পোরেশন, উদাহরণ দিলে লিখেই কিন্তু একটা উদাহরণ দেবে, কারণ প্রচার বিষয়টা তুমি যদি উদাহরণ না দাও তাহলে কিন্তু হবে না। এখানে কিন্তু তোমাকে পরিষ্কার একটা উদাহরণ দিতে হবে। যেমন বর্ষাকালে কর্পোরেশন থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে অটো নিয়ে প্রচার করা হয় যে কোথাও বাড়িতে জল জমতে দেবেন না, কারণ মানে জল জমলে কি হবে, মশা সৃষ্টি হবে। জমা জল হচ্ছে মশার আতুর ঘর, যেখান থেকে হচ্ছে ডেঙ্গি, ম্যালেরিয়া এই রোগগুলো হবে। তাহলে এটা তুমি লিখে দিলে, এটা একটা প্রচারের উদাহরণ। সবসময় এখানে একটা উদাহরণ দিয়ে দাও, তাহলে আরো ভালো হবে, পরীক্ষক বুঝতে পারবে যে তুমি বিষয়টা খুব ভালো বুঝতে পেরেছো। নেক্সট বলছে ঠেলা কৌশল কি, ওই সেই বিজ্ঞাপনে লিখে দিলে। নেক্সট তোমার 3 নম্বরের প্রশ্ন, এখানে কিন্তু তোমাকে 3টে নম্বর বরাদ্দ আছে। বিভাগ খতে চলে গেছি, সেখানে 3 নম্বর বরাদ্দ। দেখো, আগেরটাই ছিল 2 নম্বর বরাদ্দ, এটাতে 3 নম্বর বরাদ্দ। তাহলে ওই উত্তরটা, 2 নম্বরের যে উত্তরটা লিখেছো তার থেকে একটু বেশি হবে, এটাই স্বাভাবিক কথা, কিন্তু খুব বেশি বড় হবে না, বিশদাকার হবে না, কিন্তু 2 নম্বরে যা লিখেছো তার থেকে একটু বেশি হবে। যেমন কি বলছে, কেন নিয়ন্ত্রণকে একটি গতিশীল প্রক্রিয়া বলা হয়? তাহলে এটা তো গতিশীল প্রক্রিয়া, কারণ নিয়ন্ত্রণ একবার হয়েছে আর জীবনে হলো না, তাহলে তো হবে না। একবার নিয়ন্ত্রণ হয়েছে আর 5 বছর নিয়ন্ত্রণ প্রসেসটাই ছিল না, আবার 6 নম্বর বছরে গিয়ে নিয়ন্ত্রণটা চালু হলো, তাহলে কিন্তু হবে না। এটা একটা গতিশীল প্রক্রিয়া, এটা একটা অনগোয়িং প্রসেস, প্রতিদিন প্রতিনিয়ত এই নিয়ন্ত্রণ কাজটা চলছে, প্রতিনিয়ত এই নিয়ন্ত্রণ কাজটা চলছে। এটা একবার হয়েছে আবার বহুকাল হলো না, এটা নয়, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, নিরবচ্ছিন্ন প্রক্রিয়া, এবং এটা একটা গতিশীল প্রক্রিয়া। নেক্সট, কেন নিয়ন্ত্রণকে একটি সর্বব্যাপী কাজ হিসেবে ধরা হয়? দেখো, সব জায়গায় নিয়ন্ত্রণ আছে। আমি সকালবেলা বাড়ি থেকে আসার সময় দেখলাম আমার ছেলে ঘুমোচ্ছে, তাকে আমি ঘুম থেকে তুলে দিয়ে বললাম, এই পড়তে বস, তার দিয়ে স্কুল ছুটি শনিবার, ওঠো পড়তে বসো, এটাও নিয়ন্ত্রণ। আমি তার কাজটা নিয়ন্ত্রণ করলাম। সব জায়গায় নিয়ন্ত্রণ আছে, একটা পরিবারে নিয়ন্ত্রণ থাকে, তোমার কর্মক্ষেত্রে নিয়ন্ত্রণ আছে, সমস্ত জায়গায় একটা ক্লাবে নিয়ন্ত্রণ থাকে, নাহলে তো যে যেমন ইচ্ছা চলবে। প্রত্যেক জায়গার একটা ল অ্যান্ড অর্ডার আছে, প্রত্যেক জায়গার একটা ডিসিপ্লিন আছে, তাহলে সেটা ব্রেক হয়ে যাবে, যে যার ইচ্ছা মতো কাজ করবে যদি নিয়ন্ত্রণ না থাকে। তাহলে এটা সর্বব্যাপী কাজ, ছোট প্রতিষ্ঠান হোক, বড় প্রতিষ্ঠান হোক, এক মালিকি প্রতিষ্ঠান হোক, অংশীদারি কারবার হোক, যৌথ মূলধনী কারবারি হোক, বৃহদায়তন কারবার হোক, সব জায়গায় এটা রয়েছে। নেক্সট, এখানে কি বলছে, কোন A7A কোন ফার্মের বিনিয়োগ সিদ্ধান্তকে প্রভাবিত করে এমন 3টি বিষয় উল্লেখ করো। আমরা জানি বিনিয়োগ সিদ্ধান্ত অর্থাৎ ইনভেস্টিং ডিসিশন। ইনভেস্টিং ডিসিশন তোমরা জানো যে কোথায় ফার্ম ইনভেস্ট করবে, তার ক্ষেত্রে কতগুলো প্যারামিটার আছে, আমি আর উত্তরের মধ্যে যাচ্ছি না, তোমরা এগুলো জানো, কারণ পরীক্ষা নকিং এট দ্য ডোর, তোমরা পড়ে ফেলেছো।
আমি শুধু টেকনিক গুলো বলছি। তাহলে এমন তিনটি বিষয়, বাবারা মায়েরা, পরিষ্কার তিনটে বিষয় তোমাকে বলেছে, তোমার কিন্তু বেশি লেখার অবকাশ নেই, তুমি তিনটে বিষয়ই লিখবে। 3 নম্বর, তাই তিনটে পয়েন্ট, তিনটে বিষয় তোমাকে বলেই দিয়েছে। যদি তিনটে বিষয় না বলতো, সেখানে 4টে কি 5টা পয়েন্ট আমি লেখার আমার সুযোগ ছিল, আমাকে 3টে পয়েন্ট বলে দিয়েছে। তো নেক্সট বলছে কার্যকরী মূলধন কি, ওয়ার্কিং ক্যাপিটাল। 3 নম্বর আছে, তুমি লিখলে কি লিখলে, ফর্মুলা লিখলে, সামেশন অফ কারেন্ট অ্যাসেটস মাইনাস সামেশন অফ কারেন্ট লাইবিলিটিস। প্রথম বললে যে এই ওয়ার্কিং ক্যাপিটাল, কার্যকরী মূলধনটা কি, দ্য ক্যাপিটাল হুইচ ইজ নিডেড ফর দ্য ডে টু ডে রানিং, স্মুথ রানিং অফ দ্য বিজনেস, হুইচ ইজ রিকোয়ার্ড ফর দ্য ডে টু ডে স্মুথ রানিং অফ দ্য বিজনেস। অর্থাৎ ব্যবসায়, কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজকর্ম, যেমন তুমি র মেটেরিয়ালস কিনবে, তুমি লেবার পেমেন্ট করবে, তুমি ইলেকট্রিসিটি বিল মেটাবে, তুমি টেলিফোন বিল মেটাবে, এই যে দৈনন্দিন প্রয়োজন, ডে টু ডে রিকোয়ারমেন্ট, ডেইলি রিকোয়ারমেন্ট, এইটা মেটানোর জন্য যে ক্যাপিটালটা প্রয়োজন, সেটাই ওয়ার্কিং ক্যাপিটাল, কার্যকরী মূলধন। এবং তুমি লিখলে, এটা লিখে তুমি আরেকটু লিখতে চাও, আরো উত্তরটাকে সমৃদ্ধ করতে চাও, কারণ তুমি তো 3-এ 3 পেতে হবে। তুমি, তোমার লক্ষ্য আমি 40-এ 40 পেতে চাই, কে বলেছে পাওয়া যাবে না, পাবে, 40-এ 40ই তোমরা পাবে যদি তুমি সেইভাবে পরিশ্রম করো। তাহলে তোমার উত্তরটাকে আরেকটু সমৃদ্ধ করতে হবে, পরীক্ষক এটুকু লিখলে 2ও দিতে পারে, তাই তুমি লিখলে কি, যে আরো সুন্দর করে লিখলে যে যখন চলতি সম্পদ চলতি দায়ের থেকে বেশি হয়, তখন ধনাত্মক কার্যকরী মূলধন। when current asset is greater than current liabilities, then there is a positive working capital. যখন চলতি দায়ের থেকে চলতি সম্পদটা বেশি হচ্ছে, সাপোজ চলতি সম্পদ হচ্ছে 10 লাখ টাকা, তার যোগফল হচ্ছে মোট চলতি সম্পদ হচ্ছে 10 লাখ টাকা, মোট চলতি দায় হচ্ছে 8 লাখ টাকা। তাহলে মোট চলতি সম্পদটা মোট চলতি দায়ের থেকে বেশি, টোটাল কারেন্ট অ্যাসেট ইজ গ্রেটার দ্যান টোটাল কারেন্ট লাইবিলিটিস, তখন কিন্তু দেখো 2 লাখ টাকা, দ্যাট ইজ দা পজিটিভ ওয়ার্কিং ক্যাপিটাল। কারণ তোমার মোট চলতি সম্পদ 10 লাখ টাকা আর মোট চলতি দায় হচ্ছে 8 লাখ টাকা, তাহলে বিয়োগ করলে 2 লাখ টাকা তোমার কার্যকরী মূলধন, সেটা হচ্ছে পজিটিভ ওয়ার্কিং ক্যাপিটাল, ধনাত্মক কার্যকরী মূলধন। আবার সিচুয়েশন 2 লিখলে, এটা সিচুয়েশন 1, সিচুয়েশন 2, ইফ টোটাল কারেন্ট অ্যাসেট ইজ লেস দ্যান টোটাল কারেন্ট লাইবিলিটি, তোমার মোট চলতি সম্পদ হচ্ছে 3 লাখ টাকা, মোট চলতি দায় হচ্ছে 4 লাখ টাকা, তখন কি হবে, নেগেটিভ ওয়ার্কিং ক্যাপিটাল, ঋণাত্মক কার্যকরী মূলধন হচ্ছে 1 লাখ টাকা। আর সি কি, তাহলে কোনো ওয়ার্কিং ক্যাপিটাল তোমার নেই, নেগেটিভ, চলতি দায় তোমার মোট চলতি দায়, মোট চলতি দায় তোমার মোট চলতি সম্পদের থেকে বেশি। আর সি সিচুয়েশন আরেকটা বলছি, 3 নম্বর সিচুয়েশন, যেখানে total current assets is equal to total current liabilities, then there is no working capital. তোমার মোট চলতি সম্পদ 15 লাখ টাকা, মোট চলতি দায় 15 লাখ টাকা, তাহলে দুটোই সমান, তাহলে নো ওয়ার্কিং ক্যাপিটাল, কার্যকরী মূলধন তোমার নেই, শূন্য, জিরো, জিরো, জিরো ওয়ার্কিং ক্যাপিটাল, শূন্য কার্যকরী মূলধন, এটাও লিখে দিলে, তাহলে 3-এ 3 তোমার কেউ আটকাতে পারবে না। নেক্সট তোমাকে বলছে এ, মূলধন বাজারের বৈশিষ্ট্যগুলি লেখো। দেখো এখানে কিন্তু তোমাকে 3টে বৈশিষ্ট্য বলে দেয়নি বাবা, আমি আমার আগের লেকচারটা শুনবে, আমি ওখানে এই পয়েন্টটাই আলোচনা করেছি, যে 3টে পয়েন্ট তোমাকে 3টি বিষয় আলোচনা করো তো বলেনি, তাহলে তুমি এখানে কিন্তু একটু বেশি লিখো, 3 নম্বর আছে তো, তুমি অ্যাটলিস্ট 5টা পয়েন্ট লিখো। এবং আমি আবার বলছি, শুধু পয়েন্ট না, পয়েন্টটা লিখলে আন্ডারলাইন ড্যাশ, আন্ডারলাইন দিলে, ড্যাশ দিলে, দিয়ে অন্তত 2টো বাক্য লেখো, অন্তত সেটাকে একটু ক্লারিফাই করো, একটু ডিসকাস করো, বেশি না। আবার বলছি বেশি না, কারণ মোট নম্বর তো বরাদ্দ মাত্র 3, বেশি লেখার অবকাশ কোথায়, বেশি লেখার সুযোগ কোথায়, তাহলে তো তুমি সময় কুলোতে পারবে না, তোমার সময়টা তো সুনির্দিষ্ট 2 ঘন্টা, ওটা তো তুমি হাতে পায়ে ধরে কান্নাকাটি করলেও 2.5 ঘন্টা হবে না, ইনভিজিলেটর তোমাকে দেবে না বাড়তি সময়। তাহলে সময়ের মধ্যে অনেকে বলে, দেখবে একটা কথা খুব বোকা বোকা লাগে আমার, যে আমি না স্যার সব জানতাম, কিন্তু আমি সময়ের জন্য করতে পারলাম না, এটা বোগাস, কোনো কথার কোনো মানেই হয় না, মানেই হয় না। তোমাকে ওই সুনির্দিষ্ট সময়ের মধ্যেই, যারা ঠিক করেছেন তারা অনেক মেধা সম্পন্ন মানুষ, অনেক পণ্ডিত মানুষ, তারা হিসাব করেই তোমাকে সময়টা দিয়েছে, তাহলে কাউন্সিল অত্যন্ত বিবেচনা করে তোমাকে 2 ঘন্টা সময় দিয়েছে 40 নম্বরের জন্য, তারা জানে, তারা বুঝেছে
যে 2 ঘন্টা সময় এনাফ, যথেষ্ট 40 নম্বরের উত্তর লেখার জন্য। কাজেই তোমাকে পরিষ্কার লিখতে হবে, ওই সময়ের মধ্যে শেষ করতে হবে। তোমার অনেক প্রশ্নের উত্তর জানা ছিল, স্যার আমি 5 নম্বর ছেড়ে এসেছি, স্যার আমি 10 নম্বর ছেড়ে এসেছি, আমি না সময় কুলোতে পারিনি। এই কথার কিন্তু কোনো দাম নেই। তুমি বলতে পারো, কিন্তু এই কথার কোনো মূল্য নেই, মূল্যহীন কথা, ফালতু কথা। তাহলে এখানে দেখো তোমাকে বলেই দিয়েছে বৈশিষ্ট্যগুলি লেখো। তাহলে 3টে নম্বর বরাদ্দ আছে, তুমি 5টা কি 6টা পয়েন্ট লেখো এবং একটু আলোচনা করো, 2 লাইনের বেশি না। আর পয়েন্টগুলো কি করবে? আন্ডারলাইন, ড্যাশ। আন্ডারলাইন দিলে একটা অন্য কালি নিয়ে যাবে। তুমি ধরো নীল পেন দিয়ে লিখছো, কালো পেন নিয়ে গেলে, কালো পেন দিয়ে আন্ডারলাইন করলে, ড্যাশ দিলে। নেক্সট কি বলছে? টাকার বাজার ও মূলধন বাজারের মধ্যে পার্থক্য লেখো। দেখো এখানেও তোমাকে 3টে পার্থক্য লিখতে হবে বলে দেয়নি, কিন্তু অলওয়েজ তোমার ব্যাক অফ দ্য মাইন্ডে কি আছে? যে 3টে নম্বর বরাদ্দ। তাহলে 3টে নম্বর বরাদ্দ হলে আমি 4টে কি 5টা পয়েন্ট লিখবো, পার্থক্য লিখবো। আরেকটা কথা বলে দিই, মনে পড়লো তাই বলে দিচ্ছি, আগের লেকচারেও আমি বলেছি যে কখনো তোমরা পুরো প্রশ্নটা একবারে পড়তে যাবে না। বারবার বলছি, কেন পড়তে যাবে না? কারণ বিভাগ গ সেকশন সি তে হয়তো একটা উত্তর তোমার ভালো জানা নেই, ওটা কিন্তু প্রথম থেকে মনের মধ্যে হন্ট করবে। তোমার 40 নম্বরের মধ্যে 35 নম্বর খুব ভালো জানা আছে, তুমি 35-এ 35 পেতে পারো, 34 পেতে পারো, তখন ওইটা হয়ে যাবে গৌণ। তোমার মাথায় ঘুরবে যে একটা 5 নম্বর আমার ভালো জানা নেই, ওইটা তোমাকে হন্ট করবে। তাই কখনো পুরো প্রশ্ন একসঙ্গে পড়বে না। যখন তুমি সেকশন এ লিখবে, সেকশন এটা ভালো করে পড়ো। যখন সেকশন বি পড়বে লিখবে, সেকশন বি এর কোশ্চেন গুলো পড়ো। যখন সেকশন সি লিখবে, সেকশন সি এর কোশ্চেন গুলো লেখো। তোমার তো দরকার নেই পুরো প্রশ্ন একসাথে পড়া। এইবার হয়ে গেল। নেক্সট কি বলছে? সি, দেখো এইখানে কি, এইখানে তোমাকে এই যে 8 নম্বর যেটা এখন ডিসকাস করছি, এখানে তোমাকে 2টো প্রশ্ন লিখতে হবে, তুমি 4টে প্রশ্ন পাবে। তুমি 4টে প্রশ্ন পাবে, সেই 4টে প্রশ্ন থেকে তোমাকে 2টো প্রশ্নের উত্তর লিখতে হবে। ইউ ফাইন্ড 4 কোশ্চেন্স এন্ড ইউ হ্যাভ টু অ্যান্সার এনি 2 অফ দেম। 4টে কোশ্চেনের থেকে তোমাকে যে কোনো 2টির উত্তর লিখতে হবে। নেক্সট বলছিল ডিম্যাট অ্যাকাউন্টের সুবিধাগুলি লেখো, তুমি সুবিধাগুলি লিখলে। নেক্সট কি? সেবির কাজ। তুমি জানো, আর নতুন করে আলোচনার কোনো অবকাশ নেই, সমস্ত বইয়ে আছে, তোমাদের পড়া কমপ্লিট। তোমরা সেবি, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, তুমি আগে লিখলে সেবি কথাটার পুরো অর্থ কি, যে এসিবিআই, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, লিখে তুমি কি করলে? তার কাজগুলি, এর কাজগুলি হলো বলে তুমি লিখলে। 3 নম্বর আছে, তুমি 4টে কি 5টা পয়েন্ট লিখলে যথেষ্ট, 5টা পয়েন্ট যথেষ্ট লিখলে। নেক্সট কি আসছে? 9। আবার দেখো 2টো প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটা উত্তর লিখতে হবে। প্রচার বিজ্ঞাপনের মধ্যে যে কোনো 3টি পার্থক্য লেখো। পরিষ্কার তোমাকে বলে দিচ্ছে যে 3টে পার্থক্য লেখো, 3টে নম্বর এবং 3টে পার্থক্য লিখতে বলেছে, তুমি 3টে পার্থক্যই লিখবে, বেশি লেখার কোনো অবকাশ নেই, কোনো অবকাশ নেই। কারণ প্রশ্নকর্তা তো 3টে চেয়েছে, সেখানে আমার তো 6টা পয়েন্ট লিখে আমার সময় নষ্ট। আমাকে প্রশ্নকর্তা 3টে নম্বর আছে বলে 3টে বিষয় লিখতে বলে, আমি 3টেই লিখবো, 3টে পয়েন্টই লিখবো। নেক্সট হচ্ছে বিক্রয় প্রসারের উপাদানগুলি কি। উপাদানগুলি তুমি লিখবে, আমি আগের লেকচারটাতেই আলোচনা করেছি। নেক্সট তোমার কি আছে? বিভাগ গ। এবার চলে গেলাম ডেসক্রিপটিভ, 5 নম্বরের, যেটা আরো বেশি নম্বর বরাদ্দ। তাহলে উত্তরের সাইজটা আরেকটু বড় হবে। সেখানে কি, যেমন বলেছে আভ্যন্তরীণ উৎস থেকে প্রবেশনের সুবিধাগুলি লেখো। অর্থাৎ এই প্রশ্নটাই আলোচনা করেছি একটু আগে আমার আগের লেকচারে। তাহলে তুমি লিখলে যে প্রবেশন 2টো উৎস থেকে হয়, যথা আভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস। বলে তুমি বললে যে আভ্যন্তরীণ উৎস থেকে কি পদোন্নতি, পদাবনতি, এগুলো তুমি জানো, বদলি, এইগুলো তুমি লিখলে। লিখে তুমি এবার তার সুবিধাগুলি লিখলে। অর্থাৎ তুমি প্রথমে বলে দাও, তুমি জানো যে এক্সটার্নাল সোর্সেস একটা আছে, সেটা তুমি পরীক্ষককে জানিয়ে দাও। পরিষ্কার কথা শুনে নাও, আমার কথাটা বুঝতে পারলে? তুমি বলবে যে বহিস্থ উৎস তো আমার কাছে চাইনি, আমাকে তো বলেছে আভ্যন্তরীণ উৎস, পরিষ্কার বলে দিয়েছে ইন্টারনাল সোর্সেস, তাহলে আমি ওটা কেন লিখবো না? ওটা তুমি শুধু বলে দাও যে তুমি জানো। তুমি এক কথায়, তোমাকে তো বেশি লিখতে বলছি না, একটা কথায় শুধু বলে দাও যে প্রবেশন 2টি উৎস থেকে হতে পারে, যথা আভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস। বলে এবার তুমি লেখো আভ্যন্তরীণ উৎস থেকে, যেহেতু কোশ্চেনটা এসছে, যে আভ্যন্তরীণ উৎসগুলো কি কি,
না পদোন্নতি, পদোন্নতি, বদলি এগুলো লিখে দিলে। লিখে দিয়ে এইবার তুমি তার সুবিধাগুলি লিখলে। নেক্সট কি? নেক্সট তোমায় বলেছে প্রশিক্ষণ ও উন্নয়নের মধ্যে পার্থক্য নির্দেশ করো। লিখলে। পার্থক্য লিখতে বলেছে। 3টে নম্বর না, এখানে কিন্তু 5টা নম্বর আছে, মাইন্ড ইট। এখানে কিন্তু সর্বোচ্চ নম্বর আছে, 5 নম্বর আছে। তাহলে তোমাকে 6টা পয়েন্ট লিখলে, 6টা কি 7টা পয়েন্ট লিখলে। নেক্সট হচ্ছে, আবার বলছি 11 নম্বরে চলে যাই। দুটো প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটার উত্তর তোমাকে লিখতে হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর হচ্ছে 5 নম্বরের। কি বলেছে? ম্যাসলোর তত্ত্বটি বর্ণনা করো। আমি আমার আগের লেকচারটাই যদি শোনো, আমি একদম ভিভিডলি এটা আলোচনা করেছি, বর্ণনা করেছি। আমি তোমাকে বোর্ড ওয়ার্ক করে দেখিয়েছি। তাহলে ম্যাসলোর তত্ত্বটি লিখলে। নাম্বার বি হচ্ছে কি? ওই 5টা নিড আছে, আমি আবার বলে দিচ্ছি আরেকবার। 5টা নিড। অধ্যাপক ম্যাসলো ছিলেন শারীরবিদ্যার অধ্যাপক, এবং তিনি 5টা নিড মানুষের, এবং ওরা থিওরিটা কি? চাহিদার ক্রমোচ্চ তত্ত্ব। চাহিদার ক্রমোচ্চ তত্ত্ব, নিড হায়ারার্কি থিওরি। তাহলে সেখানে উনি পরিষ্কার বলছেন যে মানুষের যে প্রয়োজন, মানুষের যে নিড, সেগুলো পর 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 ওঠে, ক্রমোচ্চ। অর্থাৎ একটা নিড মিটলে পরের নিডটা আসে। যার আগের নিডটাই মেটেনি, তার ক্ষেত্রে কখনো পরের নিডটা আসবে না। এরকম 5টা নিড উনি বলেছিলেন, যথা দৈহিক চাহিদা, তারপরে কি বলেছিলেন? নিরাপত্তার চাহিদা, তারপরে বলেছিলেন সামাজিক চাহিদা, তারপর বলেছিলেন সম্মান লাভের চাহিদা, আর লাস্ট বলেছিলেন আত্মোপলব্ধির চাহিদা। তাহলে দৈহিক চাহিদা কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান। এইটা মানুষের রুটি, কাপড়া और মকান। মানুষের যেটা মিনিমাম নিডস, মানুষ না খেয়ে থাকতে পারবে না। মানুষের একটু বস্ত্র লাগবে লজ্জা নিবারণ করার জন্য, আর তার বাসস্থান লাগবে, মাথা গোজার একটা আশ্রয় লাগবে। এটা ছাড়া হবে না। তাহলে যখনই এইটা মিটে যাবে, ক্রমোচ্চ তত্ত্ব, এটা না মিটলে পরের নিডটা আসবে না। নেক্সট নিডটা কি? নিরাপত্তা। অর্থাৎ অবসরকালীন সুযোগ সুবিধা, পেনশন, এগুলো সে পাচ্ছে কিনা। সে তো রিটায়ার করে গেছে 60 বছর বয়সে, এখন তো আর বেতন পাবে না, এখন তো আর কাজ করতে পারবে না। তাহলে কি করে তার চলবে? সে 80 বছর বাঁচবে, 85 বছর বাঁচবে। নেক্সট কি আসছে? যখন এটাও মিটে গেল, নিরাপত্তার চাহিদা মিটে গেল, নেক্সট আসবে কি? তার আসবে সামাজিক চাহিদা। মানুষ সমাজবদ্ধ জীব, সোশ্যাল নিড, সামাজিক চাহিদা। মানুষ সমাজবদ্ধ জীব, সে সমাজে বাস করে, সমাজ ছেড়ে সে বাঁচতে পারবে না। সে পশু নয়, সে পাখি নয়। তাহলে মানুষের সঙ্গে মিশে থাকতে চাইবে। তুমি একটা নতুন পাড়ায় গেছো, ফ্ল্যাট কিনে, তোমার সেখানে প্রথমেই তো বন্ধু বান্ধব চাই। তুমি এক স্কুল থেকে আরেক স্কুলে বদলি হয়ে গেছো, তোমার তো কলিগদের মধ্যে বন্ধুত্ব করতে হবে। কেউ তোমাকে পছন্দ করে না, তাহলে তুমি থাকবে কি করে, বাঁচবে কি করে সেখানে? হবে না তো। তাহলে যখন সামাজিক চাহিদাও মিটে গেল, নেক্সট আসছে সম্মান লাভের চাহিদা। অর্থাৎ প্রত্যেকে আমরা শুধু অর্থের জন্য বাঁচি না। আমরা অনেকে অনেক অর্থ রোজগার করি, সৎপথে করি, কিন্তু সেটাই আমাদের আলটিমেট নয়। আমাদের তার সঙ্গে থাকে যশ, খ্যাতি। যশস্বী হতে হবে। আমি খ্যাতিমান কিনা, আমাকে মানুষ চিনলো কিনা, জানলো কিনা। দেখবে পাড়ার যে রইস আদমি, বড় ব্যবসায়ী, সে তো পাড়ার দুর্গাপুজোর সেক্রেটারি হচ্ছে, কি প্রেসিডেন্ট হচ্ছে। কেন? কারণ তিনি হয়তো দুর্গা ঠাকুরের প্রতিমার দামটা দিয়ে দিলেন। ঠিক আছে? অর্থাৎ তাকে সবাই চিনলো, জানলো, তিনি একটা কেউ কেটা হলেন সমাজে। তার পয়সার অভাব নেই বাবা, কিন্তু তিনি ওই ফিতে কাটলেন উদ্বোধনে, সেটা ছবিতে দেখালো, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তাকে দেখলো। তাহলে এই যে তার খ্যাতি, তাই এটাকে বলছে সম্মান লাভের এস্টিম নিড। খুব সুন্দর ইংরেজিটা, নিড ফর এস্টিম। অর্থাৎ তার যে সম্মান লাভের আকাঙ্ক্ষা, সম্মান লাভের ইচ্ছা, তার খ্যাতি, তার সম্মান। আর যখন এটাও মিটে গেল, লাস্ট হচ্ছে কি? আত্মোপলব্ধি। অর্থাৎ নিজেকে জানো, নিজেকে জানো, কাউকে কৈফিয়ত দেওয়ার দরকার নেই। তুমি ঘরে বসে বসে সালতামামি করো। যখন তোমার প্রত্যেকটা প্রয়োজন মিটে গেছে, তোমার দৈহিক চাহিদা নেই, তোমার নিরাপত্তার চাহিদা মিটে গেছে, তোমার সামাজিক চাহিদা নেই, তোমার সম্মান লাভের আকাঙ্ক্ষাটাও মিটে গেছে, লাস্ট হচ্ছে আত্মোপলব্ধি। ঘরে বসে নিজেকে ভাবো যে আমি জীবনে কি চেয়েছিলাম আর কি পেলাম। কাউকে জবাবদিহি করতে হবে না, দাই ইয়োর সেলফ। নিজের কাছে নিজে জবাব দাও, নিজের কাছে নিজে তুমি স্যাটিসফাইড হও, অথবা আনস্যাটিসফাইড হও, যাই হোক, যে আমি কি চেয়েছিলাম, কি পেলাম। নেক্সট কি বলছে এখানে? বি, একজন উত্তম নেতার গুণাবলী আলোচনা করো, যে কোয়ালিটি অফ এ গুড লিডার। নেক্সট কি? 12 নম্বর, এখানেও দুটো প্রশ্ন পাবে, যে কোনো একটা লিখতে হবে।
কার্যকরী মূলধন নির্ধারণের ক্ষেত্রে বিবেচ্য বিষয়, আমি আমার আগের লেকচারটাই যদি শোনো সেইটাই আমি বলেছি, সেখানেই বলেছি 5 নম্বর আছে, অ্যাটলিস্ট তুমি 7টা কি 8টা পয়েন্ট লিখলে, এবং শুধু পয়েন্ট না বাবারা মায়েরা, এটা কিন্তু আলোচনা করতে হবে, কিন্তু বিশাল আলোচনা করার কোনো অবকাশ নেই, কারণ মোট নম্বর তো 5। তাহলে মিনিমাম হচ্ছে 3 থেকে 4টে বাক্য ম্যাক্সিমাম, তার বেশি না। 4টে বাক্যের বেশি লিখবো না, প্রয়োজনীয় কথা লিখবো কিন্তু অল্প করে লিখবো, আবল তাবল এক গাদা পৃষ্ঠা ভরিয়ে লাভ নেই, আসল কথা লিখবো, 4টের বেশি বাক্য লেখার দরকার নেই। নেক্সট হচ্ছে আর্থিক পরিকল্পনার সীমাবদ্ধতাগুলি লেখো, অর্থাৎ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। ফাইন্যান্সিয়াল প্ল্যানিং অর্থাৎ আর্থিক যে পরিকল্পনা তুমি করেছো তার সীমাবদ্ধতা, তার লিমিটেশন, সেইটা তোমাকে আলোচনা করতে বলেছে। তাহলে এই হচ্ছে পুরো কোশ্চেন পেপার। কোশ্চেন পেপারে 3টে সেকশন, 3টে বিভাগ, বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ। তাহলে বিভাগ কতে কি পাচ্ছ, সেখানে 2 নম্বরের প্রশ্ন, সেখানে তোমাকে কি থাকছে, সেখানে তোমাকে পরিষ্কার বলছি 5টা উত্তর লিখতে হবে, 1 2 3 4 5, সেখানে প্রত্যেকটাতে এ বি এ বি এ বি করে অপশন পাবে, ওই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর তোমাকে লিখতে হবে, 5 2 10। আর খ বিভাগে সে কি পাবে, সেখানে 3 নম্বরের প্রশ্ন, সেখানে 5টা প্রশ্ন লিখতে হবে, 3 5 15, তাহলে 15 আর 10 25 হয়ে গেল। আর বিভাগ গতে তোমাকে 3টে প্রশ্ন লিখতে হবে 5 নম্বর করে, 3 5 15, ওই 25 আর 15তে হয়ে গেল 40। এইটা তোমাকে ভালো করে কিন্তু করতে হবে। মডেল কোশ্চেন পেপার সেট একটা ইংরেজিতেও বলে দিই যে there are 3 section you find in the question paper, section A, section B and section C. Section A for 2 marks question, you have to write 5 questions containing 2 marks each, so 2 into 5 is equal to 10, and you get alternative question for every answer. In every question you have to find an alternative question. 1AB, you just write any one. 2AB, you just write any one. 3AB, you just write any one. 4AB, you just write any one. 5AB, you just write any one. Complete. Next section B for 3 marks question, এখানে 3 into 5 is equal to 15. 6, question number 6, AB, you have to write any one, A or B. Either you write A or B. 7, AB, you find 2 questions, you have to write any one. Question number 8, A, B, C, D. Question number 8, you must read the question paper very carefully. In question number 8, you have to write 2 questions out of 4 questions. 8 দাগে কিন্তু তোমাকে 4টে প্রশ্ন থেকে 2টো প্রশ্ন লিখতে হবে, এটা কিন্তু একটা প্রশ্নের উত্তর লিখে এসো না, 3টে নম্বর কিন্তু চলে গেল। যদি একটা প্রশ্ন লিখে আসো, কারণ এতক্ষণ সব একটা করে লিখছিলে, স্বাভাবিক তোমার মন বললো যে একটা লিখতে হবে, তুমি 4টে কোশ্চেন পেলে একটা লিখে এলে, না, ভুল হয়ে গেল বাবা মা, একটা কোশ্চেন তোমার মিস হয়ে গেল, 3টে নম্বর তোমার চলে গেল। এখানে তোমাকে 2টো অ্যান্সার করতে হবে, এই জন্য তুমি 4টে কোশ্চেন পেয়েছো। আবার 9, in question number 9, A, B, you have to write any one. Complete section B. Next for section C for 5 marks question, 5 into 3 is equal to 15. Every question marks containing 5 marks. You have to answer 3 questions, 10, 11 and 12. 10 AB, you have to write any one. 11 AB, you have to write any one. 12 AB, you have to write any one. Question number, section A, question number 1. Write any 2 points that highlight the importance of staffing function of management. 2 points তোমাকে বলেই দিয়েছে, you have to write 2 points, not more than this. 2 marks question. B, write any 2 advantages of the job training. In 2 advantages, you write 2 advantages, not more than this, because in question paper it is clearly mentioned that you have to write any 2 advantages. Question number 2,
A, state any two function of a supervisor. Any two, specially mention that any two, you have to write any two. B, explain in brief the term leadership as an element of directing. As an element of directing, leadership is an important element of directing. হ্যাঁ, তাহলে কি বললাম যে লিডারশিপ অর্থাৎ নেতৃত্ব, লিডারশিপ ইজ ওয়ান অফ দ্য most important element of directing. You have to explain in brief what do you mean by leadership. Next, question number 3. A, controlling is considered as a continuous process. আলোচনা করেছি। You have to explain in brief, not in a very in a brief. You write answer in a very brief way because marks is only 2, not in very elaborate answer. Not you write in a very elaborate manner. Next, B, state any two limitations of controlling. Any two, it is clearly mentioned any two, so you have to write any two, you have to answer any two, not more than this. Number 4, A, write in brief idea about the two segments of money market. লিখে দিলে B, write B, what are the instruments of money market? You write the instrument of the money market. Next, 5, A, what are the two objectives of sales promotion? Two objectives clearly mentioned in the question paper, so you have to answer two objectives only, not more than this. Next, B, write any two social benefits of advertisement. Any two mention in the question paper, any two, so you have to answer any two, not more than this. Section B for section B, তাহলে আমাদের 2 নম্বর হয়ে গেল। সেকশন বি 3 নম্বরের প্রশ্ন। সেকশন বি 3 marks question, all you know. Section A for 2 marks question, section B for 3 marks question. Question number 6, A, briefly state the relationship between planning and controlling. So what is the relationship between planning and controlling? You write in brief, not in very elaborate manner. B, briefly state the steps in the process of control. You have to write the steps when, listen very carefully, boys and girls. When you write the answer of steps, you must maintain the chronology. You have to maintain the chronology. You must maintain the chronology. You must maintain the sequence of the points. You do not write in haphazard way. You do not write in haphazard manner, which you find in your book. That chronology you have to maintain. 1, 2, 3, 4, 5, 6. In that way, you find in your book. You must maintain the chronology because it is the question of steps. If it is the question of write any features, describe any advantages, describe any disadvantages, describe any difference, describe any limitation, then you have the freedom to write in your way. But when you answer the question of any step, you must have to maintain the chronology. Next, question number 8, question number 7, A, state any 3 points that affect the investment decision of a firm. 3 points clearly mentioned, so you have to write 3 points. B, state any 3 points of difference between fixed capital and working capital. 3 points mentioned in the question paper, you have to write 3 points. No need to write much. No need to write much point. No need to write 4, 5, 6 points because in the question paper it is clearly mentioned 3 points.
You find in the question paper 3 points. So no need to write, no extra credit you receive for writing 4, 5, 6 points. Next, question number 8. You have to write 2 questions out of 4 questions. A, state any 3 functions of stock exchange. Any 3 functions clearly mentioned. So you have to write 3. B, what are the objectives of BSE? Bombay Stock Exchange. The objective, you have to write the objectives. 3 marks, so 4 to 5 objectives with a very small discussion. 3 to 4 lines maximum. C, distinguish between new issue market and secondary market. Within bracket, any 3 points. Within bracket, any 3 points clearly mentioned in the question paper, any 3 points. So you have to write 3 points. D, briefly discuss any 3 points that highlights the importance of capital market. Clearly mentioned in the question paper, any 3 points. So you have to write 3 points. Question number 9, state any 3 salient features of personal selling. 3 mentioned, so you write 3, only 3 with a very small discussion, 3 to 4 sentence. Next, B, write any 3 qualities of a good salesman. 3 qualities it is mentioned, so you write any 3 qualities, not more than this, with a brief discussion, very brief discussion, 3 to 4 lines maximum, sentence maximum. Next, section C, question number 10. 10A, section C means 5 marks, containing questions of 5 marks. A, B, A, briefly explain the external sources of recruitment. External sources of recruitment, you have to discuss, brief explain, give the explanation, marks is 5. B, discuss the benefits of trading. You have to write 5 marks question, 6, at least 6 to 7 points. 6 to 7 points with some discussion, 4 to 5 sentence maximum. And you have to underline the point. Next, question number 11, explain briefly any 5 type of financial incentive. Any 5 type clearly mentioned, bonus, etc. 5. In the question paper, it is clearly mentioned, that is the 5. So you have to write 5, not more than this. Not more than this. It is clearly mentioned in the question paper 5. You have to answer 5. And financial incentive, you have to write, discuss, and you must write 5 types, not more than this. Next, B, explain the barriers of effective communication. Explain the barriers to effective communication. You have to write which are the barriers to effective communication. So 5 marks question, write 5 or 6 points and at least 3 or 4 sentence. It is the size of your answer. I clearly told you. You have no option of loose sheet. 12 pages you have to find. 12 pages. So it is enough for you to complete the answer. Last 12, question number 12A, discuss briefly the factors affecting the requirement of fixed capital of a business. Which are the factors which affect the fixed capital of a business? B, first you write, what do you mean by fixed capital? The capital invested in fixed assets. The amount of capital which is invested in fixed assets, that is known as fixed capital. And then you write the factors affecting the fixed capital of the concern. B, discuss the objectives of financial management. You have to discuss what are the objectives of financial management. So 5 marks question, write 6 to 7 objectives with a brief description of 3 to 4 lines. তাহলে আমরা মোটামুটি আলোচনা করলাম
এবং পরিষ্কার তোমাদের বলছি যে তোমরা বাড়িতে লিখে অভ্যাস করো, পুরোটা লিখতে হবে না, কিন্তু পয়েন্টগুলো অ্যাটলিস্ট লেখো, নালে কিন্তু পরীক্ষায় লিখতে পারবে না, আমি পরিষ্কার বলে দিলাম। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি বাবারা মায়েরা, এখনো তো আমার কথাটা শুনতে তোমাদের খারাপ লাগতে পারে, কিন্তু তোমাদের ভালোর জন্য বলছি যে একটু পয়েন্টগুলো যদি লিখে না অভ্যাস করো, তাহলে কিন্তু পরীক্ষায় লিখতে শেষ করতে পারবে না, পারবে না, পারবে না। তাহলে পুরো আলোচনা বলছি না, তো পয়েন্টগুলো একটু 1 2 3 4 5। ধরো এসেনশিয়াল কোয়ালিটিস অফ এ গুড সেলসম্যান, 1 নম্বর সুন্দর স্বাস্থ্য, 2 নম্বর হচ্ছে সৎ অভ্যাস, 3 নম্বর মিশুকে স্বভাব, 4 নম্বর পণ্য সম্পর্কে জ্ঞান, হ্যাঁ, 5 নম্বর হচ্ছে তার উপস্থিত বুদ্ধি। এই পয়েন্টগুলো লেখো। উপস্থিত বুদ্ধি আন্ডারলাইন ড্যাশ করে 4টে বাক্য লেখার দরকার নেই। তুমি যদি উপস্থিত বুদ্ধি লিখতে পারো, তোমার 4টে বাক্য তুমি লিখতে পারবে, পারবেই পারবে। তুমি যদি মিশুকে স্বভাব লিখতে পারো আন্ডারলাইন ড্যাশ, তুমি ওখানে আলোচনাটা করতে পারবে, পারবেই পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এই পয়েন্টগুলো একটু শুধু লিখে নাও। কি বললাম যে তার একটা অত্যাবশ্যকীয় গুণাবলী একজন সফল বিক্রয় কর্মীর, 1 নম্বর কি, যে সুন্দর দেখতে, দেখতে সে খুব সুন্দর হবে, গুড লুকিং। নাম্বার 2 কি বললাম, যে সু অভ্যাস, সদ অভ্যাস। 3 নম্বর সততা। 4 নম্বর মিশুকে স্বভাব। 5 নম্বর পণ্য সম্পর্কে জ্ঞান। এইগুলো শুধু একটু লিখে অভ্যাস করো, আর পয়েন্টগুলোকে সবসময় আন্ডারলাইন করবে। হয়তো তুমি নীল কালি দিয়ে লিখছো, একটা কালো কালির পেন নিয়ে গেলে, কালো কালি দিয়ে তুমি আন্ডারলাইন করলে, নীল কালি দিয়ে তুমি পয়েন্টটা লিখলে, কালো কালি দিয়ে তুমি আন্ডারলাইন করলে এবং ড্যাশ দিলে। আন্ডারলাইন ড্যাশ, আন্ডারলাইন ড্যাশ, সবসময় আন্ডারলাইন করলে, একটা অন্য পেন দিয়ে নীল কালি দিয়ে তুমি উত্তর লিখছো, তুমি কালো কালি দিয়ে আন্ডারলাইন দিলে, ড্যাশ দিলে, আন্ডারলাইন করে দিলে, ড্যাশ দিয়ে অ্যান্সারটা লিখলে, তাতে নম্বরটা বেশি হবে। তোমাকে খাতাটা অ্যাট্রাকটিভ করতে হবে। যার ভালো হাতের লেখা সে কিন্তু খাতাটা তার এমনি অ্যাট্রাকটিভ হবে। যার হাতের লেখাটা একটু সাধারণ, তাকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব ছেড়ে ছেড়ে লিখবে, পেঁচিয়ে লিখো না। কারণ যে খাতাটা দেখবে এক্সামিনার, সে যদি পড়তে না পারে তোমাকে নম্বরটা দেবে কি করে? তার তো কোনো দোষ নেই, সে অ্যাভারেজ নম্বর দিয়ে বেরিয়ে যাবে বাবারা মায়েরা। সেই জন্য তাকে তো পড়তে হবে জিনিসটা। তাই ছেড়ে, যার হাতের লেখা সুন্দর তাকে তো কিচ্ছু বলার নেই, আর সে তো অনেকটা এগিয়ে গেল রেসে, দৌড়ে। আর যার হাতের লেখাটা অতটা ইমপ্রেসিভ না, সে চেষ্টা করো যেন অ্যাটলিস্ট পড়া যায়। একটা গায়ে গায়ে লিখবে না, পড়া যায়। একটা উত্তর হয়ে গেলে একটু গ্যাপ দিয়ে আর একটা উত্তর শুরু করো। প্রত্যেকটা জিনিস ফাঁকা ফাঁকা করে লেখো যাতে পড়া যায় পরিষ্কার। এবং যেখানে ডায়াগ্রাম দেওয়ার ডায়াগ্রাম দাও, যেখানে গ্রাফ দেওয়ার সেখানে গ্রাফ দাও, তোমার উত্তরটা অনেক বেশি সমৃদ্ধ হবে। তোমার উত্তরটা যেমন ওয়ার্কিং ক্যাপিটালের রিকোয়ারমেন্ট যদি আসে, সেখানে একটা গ্রাফ এঁকে দিলে তুমি, বুম রিসেশন, এরকম কার্ভটা দিলে বুম রিসেশন, বুম রিসেশন, বুম রিসেশন, যেখানে তুমি লিখছো অ্যান্সারটা, তাহলে তোমার উত্তরের কোয়ালিটিটা অনেক বেড়ে গেল। তুমি যদি 40-এ 40 পেতে চাও, তোমাকে তো খাতাটা অ্যাট্রাকটিভ করতে হবে। যে 40-এ 20 পাচ্ছে আর যে 40-এ 40 পাচ্ছে, দুজনের খাতা তো এক নয়। তাহলে তুমি যখনই একটা ডায়াগ্রাম সংযুক্ত করলে, তোমার লেখার মানটা অনেক উন্নত হয়ে গেল, লেখাটা অনেক বেশি সমৃদ্ধ হলো। এবং তোমাকে কিন্তু পরীক্ষক কিন্তু 5-এ 5ই দেবেন তখন। ঠিক আছে, নম্বরটা তোমাকে আদায় করে আনতে হবে, পরিষ্কার কথা বলছি। নম্বর খোলামকুচি নয় বাবা, ঢেলে তোমায় দেবে না কেউ, তোমাকে আদায় করে আনতে হবে। তাহলে এই আদায় করার কৌশল কি, যে যত বেশি তোমার খাতাটা অ্যাট্রাকটিভ হবে, যত বেশি সেটা সমৃদ্ধ হবে। তুমি একটা কার্ভ এঁকে দিলে, বুম রিসেশন, বুম রিসেশন, বুম রিসেশন, এই উঠলো কার্ভটা, এই নামলো, তোমরা জানো বইতে আছে, তোমার পড়েওছো। তাহলে তোমার অনেক বেশি আকর্ষণীয় হলো। তুমি উত্তরগুলো একটু বক্স বক্স করে একটা জায়গায় লিখে দিলে, বোল্ড করে দিলে, বক্স বক্স করে বোল্ড বোল্ড করে দিলে, তাহলে অনেক বেশি সেই উত্তরটা কিন্তু তোমার সমৃদ্ধ হলো। তোমাকে নম্বরটা আদায় করে আনতে হবে। 40-এ 40 কিন্তু এই পেপারে পাওয়া যায়, আমি পরিষ্কার বলে দিচ্ছি। থিওরিটিক্যাল সাবজেক্ট, কে বলেছে তোমাকে 40-এ 40 পুরো মার্কস তোমরা পাবে? আর কতগুলো জেনারেল কথা বলে দিই, সাধারণ কথা, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। সময় হাতে করে বেরোবে, এটা ফাইনাল পরীক্ষা, মাথায় রেখো। তোমার স্কুলের পরীক্ষা নয় যে তুমি 10 মিনিট 15 মিনিট দেরি করে গেছো, তোমাকে তারা ক্ষমা করে দিয়েছে, করার কথা না কিন্তু করেছে, নিজের স্কুলের ছাত্র বলে। এখানে কিন্তু 10টায় পরীক্ষা বাবা, তোমাকে কিন্তু গেট খোলা হবে না যদি দেরি করে যাও, খুব সাবধান বলে দিলাম, খুব সাবধান। তোমাকে প্রথম দিন অন্তত 1 ঘন্টা আগে যাবে,
প্রথম দিন তুমি অন্তত 9টার সময় গিয়ে পৌঁছাবে। ইউ মাস্ট রিচ ইন ইউর এক্সাম হল বিফোর 1 hour of starting commencement of the examination time, commencement of your exam. First day at least 1 hour before. অন্য দিনগুলো অন্তত আধ ঘন্টা আগে যাবে। প্রথম দিন তুমি 9টায় চলে গেলে, দ্বিতীয় দিন কারণ সেখানে তোমার জায়গা খুঁজে বসার ব্যাপার আছে, দেখতে হবে কোন ঘরে তোমার সিট পড়েছে, কোন ফ্লোরে, কোন বেঞ্চে দেখতে হবে, সময় লাগতে পারে। প্রথম দিন একটা নতুন পরিবেশে গেছো, দেখতে হবে কোথায় টয়লেট, কোথায় জল খাবে, একটু টয়লেট করলে সব দেখে নাও। এইবার তোমার দ্বিতীয় দিন থেকে তুমি অন্তত আধ ঘন্টা আগে যাও, 9:30টার মধ্যে চলে যাও 10টার পরীক্ষা। আর যত সম্ভব শান্তভাবে পরীক্ষাটা দেবে, শান্তভাবে পরীক্ষা দাও, কোনো রকম কোনো টাসেলে যেও না, কারোর সঙ্গে না। যে স্কুলে পরীক্ষা দিতে গেছো সেখানকার শিক্ষক মহাশয়, শিক্ষিকাগণ, শিক্ষাকর্মী বৃন্দ, কারোর সঙ্গে তুমি তো টাসেলে জড়ানোর জন্য যাওনি। তুমি গেছো সুন্দরভাবে সুস্থভাবে পরীক্ষাটা দিয়ে তুমি ঘরের ছেলে ঘরে চলে আসো। তোমার তো কোনো টাসেলের দরকার নেই। যদি স্যাররা কিছু বলে তুমি ওবিডিয়েন্ট হও। কোন রকম কোনো তর্ক, আমি বারবার বলে দিচ্ছি, কোনো তোমাকে নজরদার ইনভিজিলেটর কিছু হয়তো একটু বকলো, তুমি কোনো রকম কোনো এতে যাবে না, তার সঙ্গে কোনো টাসেলে যাবে না। হ্যাঁ স্যার আমার ভুল হয়ে গেছে, মিটে গেল। ভুল স্বীকার করে নাও, কারণ তোমাকে তো পরীক্ষাটা দিতে হবে এবং তোমাকে তো উত্তরটা শেষ করতে হবে। তোমার কি হলো, যদি উত্তেজিত হয়ে যাও তোমার নিজেরই ক্ষতি, তখন জানা জিনিস মনে পড়বে না, জানা পয়েন্ট তুমি লিখতে পারবে না, জানা জিনিস ভুলে যাবে। তাই এটা একটা কৌশল, ভালো পরীক্ষা কি করে দিতে হবে সেটা একটা কৌশল। শুধু পড়াশোনা করলেই ভালো হবে না, সেখানে অনেক বেশি ধীর স্থির হতে হবে। কারোর সঙ্গে কোনো তর্ক ঝগড়া এখন থেকে আর জড়াবে না। মনটাকে শান্ত করো, মনটাকে স্থির করো। মনে এখন একটাই, এক বজ্ঞা মন, একটাই চিন্তা, কি করে আমি পরীক্ষায় ভালো নম্বর পাবো, কি করে পরীক্ষাটা ভালো করে দেব। আর সব এখন আমার কাছে গৌণ, এখন এটাই মুখ্য। পরীক্ষাটা মিটে যাক, তারপরে আবার গল্প গুজব, বন্ধু বান্ধব, আড্ডা, মোবাইল সব হবে, কিন্তু এখন না বাবারা মায়েরা, এই কটা দিন নয়। বারবার বলছি শরীরটা ঠিক রাখো, কারণ শরীর সুস্থ না থাকলে তুমি কি করে ভালো পরীক্ষা দেবে। তোমার জ্বর এসে গেল, তোমার পেটের গন্ডগোল হয়ে গেল, তাই আজে বাজে জিনিস এখন খাবে না। এই পরীক্ষা যে কটা দিন চলবে বা তার পরীক্ষা শুরু 2-3 দিন আগে থেকে রিচ কোনো খাবার দাবার খেও না, গুরুপাক কোনো খাবার খেও না, হালকা মাছের ঝোল ভাত খাও, ডাল খাও, একটা ভাজা বা একটা সবজি এবং বাড়িতে রান্না করা হালকা মাছের ঝোল, কোনো রকম কোনো কিছু এর ব্যাপার নেই। রিচ এখন বিয়ে বাড়ি যাবে না, আর যেও না বিয়ে বাড়ি, কেউ না। এখন শরীরটা খারাপ হলে কিন্তু 2 দিন নষ্ট, পরিষ্কার বলে দিচ্ছি। তাহলে খুব সুন্দরভাবে তোমরা চলো, প্রত্যেকের পরীক্ষা ভালো হোক, শুভ হোক, এই শুভেচ্ছা আমার রইল। ঠিক আছে, টিফিন নেওয়ার তো কোনো ব্যাপার নেই, তোমাদের একবেলা পরীক্ষা, কাজী 10টা থেকে পরীক্ষা, 10টা থেকে 12টা, 2 ঘন্টা পরীক্ষা। সেম ফর 2 ঘন্টা পরীক্ষা, 10টা থেকে 12টা। তা বাড়ি থেকে কিছু খেয়ে যাচ্ছ, পরীক্ষা শেষ হয়ে গেলে বেরিয়ে খাও, কিংবা বাড়িতে এসে খাও। সবচেয়ে ভালো আমি বলবো বাড়িতে এসে খাও। রাস্তার খাবার টাবার খেলে মিষ্টি খেও। যদি পরীক্ষার পরে খুব খিদে পেয়ে যায়, তাহলে মাকে বা বাবাকে বললো যে মিষ্টি কিনে দেবে, মিষ্টি খেও, ছানার মিষ্টি, তাও ভাজা মিষ্টি টিষ্টি আমি বলছি না, কারণ শরীরটা তোমার ভালো। আর সবচেয়ে ভালো হচ্ছে বাড়িতে ফিরে তুমি মায়ের হাতের রান্নাটা খেলে, সেটা সবচেয়ে ভালো, তাতে শরীরটা খারাপ হবে না। পরীক্ষা শেষ হয়ে যাক, তারপর তুমি খাও না, রেস্টুরেন্টে খাও না, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করো, কে তোমায় আপত্তি করেছে। ঠিক আছে, তাহলে ভালো করে থাকো বাবা, এই কটা দিন ভালো করে পরীক্ষা দাও, শান্ত মনে পরীক্ষা দাও, মনটা হলো আসল। মনটাকে যদি শান্ত রাখো তাহলে অনেক কিছু হবে। ঠিক আছে, তোমাদের প্রত্যেকের সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করলাম। প্রত্যেককে আমার অন্তরের ভালোবাসা, আমার শুভেচ্ছা আমার সঙ্গে রইল। তোমরা প্রত্যেকে সফল হও বাবা, এই পরীক্ষাতে সফল হও, জীবনে আরো অনেক পরীক্ষা তোমরা দেবে, সেই আগামীতে যে পরীক্ষাগুলো তোমাদের আসছে জীবনে, সেই পরীক্ষাগুলোতে তোমরা সফল হও, তোমরা একজন সফল মানুষ হও, তোমরা একজন ভালো মানুষ হও, খুব ভালো মানুষ হও পৃথিবীর বুকে। এই আশীর্বাদ করে আমি আমার কথা শেষ করলাম। নমস্কার।